ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ, স্থানীয় শিল্প উৎপাদন ব্যবস্থার সুরক্ষা ও বিকাশ, দেশে অবৈধ ও ক্ষতিকর পণ্যের প্রবেশ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ পণ্য বাজারে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পণ্য আমদানি গতিশীল করা, চোরাচালান, অর্থ পাচার ও জালিয়াতি প্রতিরোধ করা, বিনিয়োগ ও কর্মসংস্থান উৎসাহিতকরণ সহ বহুমাত্রিক ভূমিকা রয়েছে কাস্টমস বা শুল্ক খাতের। প্রযুক্তির ব্যবহার ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে গেল কয়েক দশকে দেশের কাস্টমস ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন যেমন এসেছে, তেমনি যুক্ত হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জও। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে সবচেয়ে বেশি অর্থ পাচারের ঘটনা ঘটেছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালেই। তাছাড়া কর ফাঁকির প্রবণতা যেমন রয়েছে, তেমনি পণ্য খালাসি, দীর্ঘসূত্রিতা, হয়রানি সহ নানান অভিযোগও নিয়মিত তুলে ধরছেন ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের অনেকে। এমন একটি বাস্তবতার মাঝেই কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি প্রতিপাদ্য সামনে রেখে আজ ২৬ জানুয়ারি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫। দিবসটির গুরুত্ব বিবেচনায় রেখে আজ আমাদের আলোচনার বিষয় দেশের উন্নয়নে কাস্টমস ব্যবস্থার ভূমিকা, প্রত্যাশা ও প্রতিবন্ধকতা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান, FCMA। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত। প্রতি বছর ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসটি এবং এবারের প্রতিপাদ্য কতখানি সঙ্গতিপূর্ণ বলে আপনি মনে করেন এবং তাৎপর্যপূর্ণ? অনেক ধন্যবাদ আমাকে আরটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। কাস্টমস দিবস ২০২৫ এটা আন্তর্জাতিক কাস্টমস দিবস, এবং এখানকার যে প্রতিপাদ্য বিষয় সেটাও আন্তর্জাতিকভাবে ঠিক করা হয়েছে। আমরা তিনটা বিষয়ের উপরে ফোকাস করেছি: দক্ষতা, আরেকটি নিরাপত্তা, এবং আরেকটি হচ্ছে প্রগতি। আমাদের কাস্টমসের সেবা যারা প্রদান করেন, আমাদের ক্লায়েন্ট যারা আছেন, বিশেষ করে বিজনেস কমিউনিটি, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি, তারা যদি সঠিক সময়ে সেবাটা নিশ্চিত করতে চায় বা তাদের যদি সেই সেবাটা দিতে হয়, তাহলে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদেরকে অত্যন্ত সুদক্ষ হতে হবে। তাদের যে কাজ তাদেরকে প্রপারলি জানতে হবে, যেটাকে আমরা ফাংশনাল কম্পিটেন্স বলি। আমাদের কর্মকর্তা কর্মচারীদের কি কাজ, তারা যদি সেটা ভালো করে না জানে, না বুঝে, অনেক ক্ষেত্রেই এর জন্য আমাদের ক্লায়েন্ট যারা আছে, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আমদানি রপ্তানি কাজের সাথে জড়িত, তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা ভুল ট্রিটমেন্ট পাবে, তাদের ভুল অ্যাসেসমেন্ট হবে, তাদের মালামাল অহেতুক আটকে থাকবে, অথবা যেগুলো বললাম যে আমাদের যেগুলো ধরা দরকার ছিল দেশের নিরাপত্তার স্বার্থে, সেগুলো আমরা ছেড়ে দিলাম। তো সেক্ষেত্রে দক্ষতাটা খুবই ইম্পর্ট্যান্ট। একইভাবে নিরাপত্তার কথা যদি বলি, একটা সময় ছিল বাংলাদেশ যখন শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশের রাজস্ব বলতেই কাস্টম ডিউটিকে মিন করা হতো। তখন ইনকাম ট্যাক্সের তেমন কোনো, বিশেষ করে আয় রোজগার করার মতো তেমন কোনো লোকজন ওইভাবে তৈরি হয়নি, এবং অন্যান্য জায়গায় যেটা ছিল আপনার ছোটোখাটো কিছু এক্সাইজ ডিউটি এগুলো ছিল, কিন্তু মূল আয়টাই আসতো অ্যারাউন্ড 85 কাস্টমস থেকে আসতো। তো সেইটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে, এবং আমাদের ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন আমাদের যে বিভিন্ন বিধিনিষেধ আছে সেগুলোর কারণে বাণিজ্য উন্মুক্ত করতে হয়েছে সারা বিশ্বের। ফলে এখন বর্ডারলেস মার্কেটিং হয়ে গেছে। আপনি চাইলেও ইচ্ছামতো ডিউটি আরোপ করতে পারেন না, করলেও সেটা আন্তর্জাতিকভাবে সঠিক হবে না। সে কারণে কাস্টমসের ক্ষেত্রে এখন রেভিনিউ আদায়টা মূল কথা না। আমরা জাতীয় নিরাপত্তার জন্য কাস্টমসকে ব্যবহার করি, যে এখানে কোনো ইলিসিট, ডেঞ্জারাস কোনো কিছু যেটা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর, সেরকম কোনো কিছু যেন না আসে। একইভাবে আমার জীববৈচিত্র্য, আমার এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য এমন কোনো কিছু, সেটা হতে পারে প্ল্যান্ট, সেটা হতে পারে অ্যানিম্যাল, সেটা হতে পারে অন্য কিছু, যেগুলো আমার এখানে নিষেধ করা আছে, সেগুলো যেন না আসে, যেগুলো আমার জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। একইভাবে অস্ত্রশস্ত্রের কথা যদি বলেন, সেগুলোকে আটকানো একটা মৌলিক কাজ এখন আমাদের কাস্টমসের। সেগুলোকে কাস্টমসের এই ইন্টেলিজেন্স এবং কাস্টমসের এই কাজগুলো ডেটারেন্স হিসেবে কাজ করবে, যে আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়, এ ধরনের কোনো কিছু আমরা অ্যালাউ করবো না। আর প্রগতির কথা যেটা বলা হচ্ছে সেটা একটু ইনডাইরেক্ট।
আমরা যদি সঠিকভাবে এই কাজ দুটো করতে পারি, তাহলে আমাদের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্য যারা সাথে জড়িত, যারা ট্রেডিং করেন অথবা ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট যারা করেন অথবা এক্সপোর্ট যারা করেন, তারা ভালো সার্ভিস পাবেন। আমরা যত দক্ষ হব তত তারা ভালো সার্ভিস পাবেন। তাদের আমদানি রপ্তানি যে সময় যেটা দরকার হয় মাল রিলিজ করার অথবা মাল এক্সপোর্ট করার, সেটা অনেক কমে যাবে, তাদের খরচ কমবে এবং আলটিমেটলি দেশের উন্নয়ন হবে। ওইখান থেকেই বেসিক্যালি প্রগতিটা আসছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমাদের কাস্টমস দিবসের যে মূল প্রতিপাদ্য যেটা, যে স্লোগান দক্ষতা, নিরাপত্তা এবং প্রগতি, তিনটেই আমাদের জন্য অত্যন্ত রেলিভেন্ট এবং সময় উপযোগী। জি, ধন্যবাদ আপনাকে জনাব আব্দুর রহমান। বাংলাদেশের কাস্টমস বা সীমান্ত কর আদায় ব্যবস্থাপনা কতখানি প্রযুক্তি নির্ভর আমরা করতে পেরেছি? সেবার মান কতখানি বেড়েছে? আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের অবস্থানটা এই সময়ে আসলে কি? আমাদের জাতীয় রাজস্ব বোর্ড তিনটি কর অ্যাডমিনিস্ট্রেট করে, একটা হচ্ছে কাস্টমস, একটা ভিএটি এবং একটা ইনকাম ট্যাক্স। এর মধ্যে আমি বলবো কাস্টমসে সবচেয়ে আগে, সেই 1993 থেকে আমরা অটোমেটেড সিস্টেমে এসেছি। এটা আংটাড, ইউএনের ট্রেড অ্যান্ড কমার্স অর্গানাইজেশন, যেটা আংটাড থেকে একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। পৃথিবীর প্রায় 100টা দেশ ডাটা ব্যবহার করছে এবং কিছুদিন পর পরের আপডেটেড ভাষানো হচ্ছে। কাস্টমস এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত যে ধরনের, যেটা বললাম, নিরাপত্তার স্বার্থে অনেকগুলো রেগুলেটরি অথরিটির সার্টিফিকেশন লাগে। বাণিজ্য মন্ত্রণালয় অনেকগুলো পণ্য আমদানি নিষিদ্ধ করে রাখে, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি রাখে, অ্যাটমিক এনার্জি কমিশন রাখে, আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রাখে। এ ধরনের 19টা সরকারের প্রতিষ্ঠান আছে যারা প্রায় 110 ধরনের লাইসেন্স পারমিট দিয়ে থাকে, যেগুলো কাস্টমসকে শো করতে হয়। আগে এগুলো ম্যানুয়ালি হতো, এখনও হচ্ছে ম্যানুয়ালি। আমরা যেটা করতে চাই সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে, যে আমাদের উভয় গ্রুপ, বিশেষ করে যারা এর মানে স্টেক হোল্ডার, আমাদের আমদানিকারক এবং রপ্তানিকারক, তারাও সিঙ্গেল উইন্ডোতে কমন সফটওয়্যার ব্যবহার করে রিকোয়েজিশনটা দিবে যে আমার এই সনদটা লাগবে। একইভাবে যে 19টা অর্গানাইজেশন 110টা বিভিন্ন লাইসেন্স পারমিট দিচ্ছে, তারাও ওখান থেকে এটা দিবে। অর্থাৎ এটা টোটালি ফেসলেস হবে সিঙ্গেল উইন্ডো থেকে। তো 19টার মধ্যে 7টা অর্গানাইজেশন অলরেডি অনবোর্ড হয়ে গেছে, তারা কাজ শুরু করে দিয়েছে। আমরা বলেছি আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই 7টা অর্গানাইজেশনের কোনো পেপার ওয়ার্ক আমরা নিব না, তাদের আর কোনো পেপার সার্টিফিকেট থাকবে না, এগুলো পুরোটাই চলে আসবে হচ্ছে অনলাইনে। আর বাকি 12টাও খুব দ্রুত, আমরা 1 মার্চ, আরেক মাস সময় দিয়েছি, ওর মধ্যে তারাও অনবোর্ড হবে। এটা যদি আমরা করতে পারি সিঙ্গেল উইন্ডোটা, তাহলে কিন্তু এই যেটা বললেন যে মালামাল অনেক দিন থেকে আটকে থাকে, বেশ কিছু অল্প সংখ্যক, এগুলো হচ্ছে এই সার্টিফিকেশনগুলোর কারণে। বিভিন্ন অথরিটিকে সার্টিফাই করতে হয়, টেস্ট রেজাল্ট দিতে হয়, বাংলা অনেকগুলো অর্গানাইজেশন, 19টা। এটা যদি হয় আমার মনে হয় খুবই বড় সুবিধা পাবে। বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা আলাদাভাবে আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছেন যে যতটা দ্রুততম সম্ভবের মধ্যে করা যায় আমরা যেন অনলাইনগুলোকে ত্বরান্বিত করি। সে কারণে আমরা দেখবেন যে এবার অনলাইন ট্যাক্স রিটার্নটাকে অনেকটা গুরুত্ব দিই। এই প্রসঙ্গটা নিয়ে যদি আমি আপনার কাছে আসি, যে ব্যবসায়ীরা মাঝে মাঝে অভিযোগ করেন কাস্টমস ব্যবস্থার দুর্বলতার কারণে আমদানি রপ্তানি প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং এর ফলে একদিকে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় রপ্তানি কারকরা যেমন পিছিয়ে পড়ছেন, অন্যদিকে পণ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটছে এবং স্থানীয় বাজারেও একরকমের অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সময় মতো যে ডেলিভারিগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? যদি ডিলে হয় তাহলে এর যে ইফেক্টগুলো আপনি বললেন, এটা তো অবশ্যই অনস্বীকার্য। ডিলে যদি হয় ব্যয় বেড়ে যাবে, তাদের হ্যারাসমেন্ট বেড়ে যাবে, তাদের কষ্ট বেড়ে যাবে, অন্যের ঘাটতি তৈরি হবে, সাপ্লাই চেইন বিঘ্নিত হবে। এগুলোকে ঠিক করার জন্যই যেটা বললাম, যাতে দ্রুত হয়। আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড সিস্টেম থেকে আমরা টাইম অ্যানালাইসিস করতে পারি। তো আমাদের অ্যানালাইসিস আমরা দেখলাম প্রথম দিনই 90% মালামাল বের হয়ে যায় এবং পরবর্তী 4 দিনের মধ্যে 95% মালামাল বের হয়ে যায়। 5% মালামাল আপনার থেকে যায়, যেটা একটু লম্বা সময় লাগে। কমপ্লেনগুলো ওখান থেকে আসে এবং ওটা আসার কারণই হচ্ছে ওই যে বিভিন্ন রেগুলেটরের এই রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করে। সেই কারণে আমরা বলছি যে এগুলো যাতে দ্রুত হয়। ঠিক আছে, টেস্ট দরকার, আপনি টেস্ট করেন, ঠিক আছে, আপনার যাচাই করা দরকার করেন, কিন্তু দ্রুততম সময় করেন। সেই জন্য আমরা এই সিঙ্গেল প্ল্যাটফর্মটা ইউজ করছি এবং এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে এটা অনেকটা সহজ হয়ে যাবে। একইভাবে আমরা যেটা আপনি বললেন, নতুন আরেকটা জিনিস নিয়ে আসছে, আগামী ফেব্রুয়ারির 1st উইকে আমরা এটা উদ্বোধন করব। এটাও আমরা অটোমেটেড সিস্টেম করছি। আমরা বলছি অথরাইজড ইকোনমিক অপারেটর। আমাদের
কমপ্লায়েন্ট কিছু ট্যাক্স পেয়ার আছে যাদের অতীত রেকর্ডে কখনোই কোনো দাগ নাই, যারা কখনোই কোনো নন কমপ্লায়েন্স করে নাই, এই ধরনের কনফিডেন্ট ট্যাক্স পেয়ার যারা আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, দেশীয় কোম্পানি বলেন, যারা বলবে যে আমরা 100% কমপ্লায়েন্ট, আমরা এই দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাদের রেকর্ড দেখেন, রেকর্ডও বলছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে অথরাইজড ইকোনমিক অপারেটর নামক একটা লাইসেন্স দিচ্ছি। তাতে করে যেটা হবে, ওনারা সোজা ওনাদের কোনো মালামাল চেক হবে না, কোনো প্রসিডিওর কোনো কিছু করা লাগবে না, ওনারা স্ট্রেইট ওয়েতে পোর্ট থেকে ওনাদের জাহাজ থেকে মালামাল ওনার জায়গায় নিয়ে যাবেন। পরে আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিট করবো বা স্যাম্পল বেসিসে কিছু করবে। আমরা আসলে একসঙ্গে এখন কাজ করছি, ঢাকা চিটাগং কাস্টম হাউস, চিটাগং পোর্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড, আমরা একসাথে কাজ করছি এই জিনিসগুলোর এফিসিয়েন্সি লেভেল বাড়ানোর জন্য। জি, আমরা প্রায় দেখি যে আন্তর্জাতিক বাজারে যখন পণ্যের দাম কমছে, আমাদের দেশে সে পণ্যের দাম বাড়ছে। সাধারণত আপনার ইন্টারন্যাশনাল বাজারে যদি আপনার পণ্যের দাম কমতে থাকে, তাহলে আমাদের এখানেও সেটার একটা সার্টেন টাইমের মধ্যে সেটা কমতে থাকবে, মানে ইম্পোর্টের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন দেখি যে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমছে, অথচ আমরা বেশি দামে সেটাকে কিনছি কিংবা পণ্য বাজারে আসছে, এখানে কাস্টমসের ভূমিকা কিংবা আপনাদের কোনো ভূমিকা থাকতে পারে কিংবা রাখার সুযোগ আছে কিনা? না, এটা একটু কঠিন আমাদের জন্য। বাজার মনিটরিংটা আলাদা একটা অথরিটির কাজ, বিশেষ করে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার সংস্থা, মানে এটাই সমন্বয় করার সুযোগ আছে কিনা তারা এটা করছে। যেমন একাডেমিকরা আবার অনেকে বলছে যে বেশি যদি ইন্টারভেনশন হয়, এটা তো কিন্তু ওদের কস্ট বেড়ে যায়। আপনি দেখেন, আমরা যদি বাণিজ্যকে অবাধ করতে পারি, যে অলিগোপলি তৈরি করার মতো সিনারি যদি থাকে, সেখানে যদি আমরা আরও নতুন নতুন মানে প্লেয়ারকে এখানে ইন করার সুযোগ দেই, যখন অটোমেটিক্যালি সাপ্লাই বেড়ে, যেমন দেখবেন মানে ধরেন যখন ফুলকপি বাজারে আসলো 80-90 টাকার বিক্রি হলো, এখন 80-90 টাকায় বিক্রি হলো, একেবারে কৃষকরা এখন 2 টাকা 3 টাকা করে মাঠে বিক্রি করছে। অনেক কৃষক রাগ করে নষ্ট করে ফেলছে। তার মানে কি, সাপ্লাই যখন বেড়ে যায় অটোমেটিক্যালি দামটা কমে যায়। এটা মার্কেটের উপর ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমরা যখন দেখছি যে আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম কম, কিন্তু আমি বেশি দামে কিনে আনছি, এখানেই কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে যে আন্ডার ইনভয়েস কিংবা ওভার ইনভয়েস করার যে একটি সুযোগ এখানে তৈরি হচ্ছে কিনা। এখন দেখেন, এই বিশ্ব মানে বাজারে যখন আপনার ডিজিটাল হয়ে গেল সবকিছু, প্রতি মুহূর্তে আপনি জানতে পারছেন, প্রতি মুহূর্তে কিন্তু সব জানা। আজকে তেলের দাম কত, সোনার দাম কত, ডলারের দাম কত, প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিফাইন করা। ফলে এটা তারাও ফাঁকি দিতে পারবে না, আবার যারা অ্যানালাইসিস করছে তাদের তথ্যপত্রের ঘাটতি আছে এই কথা বলারও কোনো সুযোগ নাই। এটা কিন্তু অ্যানালাইসিস হয় এবং অ্যানালাইসিস করে আমরা ওখান থেকে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের আমাদের বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব মহোদয়রা, ওনারা আলাপ আলোচনা করে ওনাদেরকে বলেন যে আপনাদের বাজারে এই দামটা রিফ্লেক্ট হওয়া দরকার। এবং ইন্টারেস্টিং হলো, এই ধরনের পণ্যের দাম কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে দেয়। আপনারা খেয়াল করেছেন কিনা? যেমন গত কয়েক মাসে যেটা হয়েছে, আমিও সভায় যাই, ইন্টারন্যাশনাল মার্কেটে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে। তখন ব্যবসায়ীরা বলছে আমরা আর এই দামে বিক্রি করতে পারবো না, আমাদের দামটা বাড়িয়ে দেন। তখন আমাদের সরকার যেটা করলো যে না, জনগণের জন্য অসুবিধা হবে, আমরা দাম বাড়াবো না, বরং আমরা ডিউটি কমিয়ে দেব। যে কারণে আমাকে সয়াবিন তেলের ডিউটি 2-3 বার কিন্তু কমিয়ে দিতে হয়েছে এবং সয়াবিন তেলে এখন কিন্তু আর তেমন কোনো ডিউটি নাই, সব আমরা উঠিয়ে দিয়েছি। ইভেন চিনিতেও আমরা 2 বার করে কমিয়ে দিয়েছি। চিনির একটা সুফল কিন্তু বাজারে এসছে, মানে চিনি 160 টাকা পর্যন্ত চলে গেছিলো। আমি নিজে 175 টাকা করে চিনি কিনছি, লাল চিনিটা। তো পরে দেখলাম এটা কমে বোধহয় এখন 115, 20, 10 এর মধ্যে দেওয়া। এটা মনিটরিং অবশ্যই প্রয়োজন এবং মনিটরিং আছে এবং অতি নিত্য প্রয়োজনীয় দামগুলো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে দেয়। সুতরাং কোনো মেকানিজম নাই এটা না, প্রয়োজন নেই তাও না, আছে। আর আপনি যেটা বললেন যে ওভার ইনভেস্টমেন্ট প্রসঙ্গটা তো অবশ্যই মারাত্মক। আমি জয়েন করার পরে আমাদের অফিসারদের সাথে আমি নিয়মিত মিটিং করি। প্রতিদিন আমি সকাল 9টায় 1 ঘন্টা মিটিং করি জুমে। সেখানে আমি এই মেসেজটা দিই যে কাস্টমসের একটা আগে থেকে একটা মাইন্ডসেট ছিল, দাম বেশি হলে প্রশ্ন না করা, আর দাম কম হলে প্রশ্ন করা, আমি ডিউটি কম পাচ্ছি। আমি বলছি না, দাম বেশি হলে প্রশ্ন আরো বেশি করতে হবে, কারণ এটা দেশের জন্য আরো বেশি ক্ষতিকর। কারণ দাম বেশি দিয়ে যদি সে ইনভয়েস করে যদি মাল আনে আর আমি বেশি ডিউটিতে ছাড়াই, আমি অল্প কটা ডিউটি পেলাম, কিন্তু আমার ফরেন কারেন্সি চলে গেল, যেটা আমার অত্যন্ত হার্ড আর্ন ফরেন কারেন্সি। অল্প কিছু এক্সপোর্ট করে আমাদের সেলাই কর্মীদের এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা টাকা পাঠায়, তাদের কষ্টার্জিত ঘামের পয়সা হলো আমাদের এই ডলারটা চলে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এটা যখন সে তার কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্নে ওভার কস্ট দেখায়, তখন আমি আমার কর্পোরেট ইনকাম ট্যাক্সে লুজ করি। ফলে এটা মাল্টিপল এফেক্ট করে আমাদেরকে। আমরা এখন বুঝিয়ে দিয়েছি, ইন্টারন্যাশনাল বাজারে যেহেতু দাম
বোঝা যায় একটা 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 সার্টেন পার্সেন্টেজের কম বেশি হলে বরং তোমরা ওভার ইনভেস্টিং হলে প্রশ্ন বেশি করবা, এই মাইন্ডসেটটা আগে ওদের মধ্যে ছিল না। আমি এখন থেকে তাদেরকে প্রতিদিনই যখন আলাপ করি, মিটিং করি, এই তথ্যটা তাদেরকে ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে কিছু অভিযোগ আসে কিংবা গণমাধ্যমের প্রতিবেদনে যেটা আসে যে আপনারা কাটছাড় দেওয়াতে প্রায় 2000 কোটি টাকা রাজস্ব আয় আপনাদের কম হবে, কিন্তু অভিযোগটা যেখানে যে এর সুবিধা জনগণের জন্যই তো করছাড়টা দেওয়া, কিন্তু এই সুবিধাটা জনগণ আসলে পাচ্ছে না, কারণ পণ্যের দাম যেখানে কমার কথা সেটা কমছে না, বরং ব্যবসায়ীরাই, বিশেষ করে কিছু ব্যবসায়ীদের কাছেই এই সুবিধাটা চলে যায়। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা কিছুটা সত্যতা নাই তা না, আবার ওই যেটা বললাম এটা যাতে না হয় সেজন্যই কিন্তু আমাদের কমিটি আছে, ওনারা অ্যানালাইসিস করে এটা করেন। আর এখান থেকে উত্তরণের সুযোগ হলো আপনাকে বিজনেসে প্রচুর নতুন নতুন এন্টারপ্রেনিয়রকে আসার সুযোগ দিতে হবে, কোনো দরজা বন্ধ করা যাবে না। সেটা যে কোনো পারমিট, যে কোনো লাইসেন্স আমি মনে করি সবার জন্য অবারিত করা দরকার। যে কজন এসে কম্পিট করে থাকতে পারবেন তারা থাকবেন। কম্পিটিশন সারা দুনিয়ায় কিন্তু কম্পিটিশনের মাধ্যমেই এই চেক অ্যান্ড ব্যালেন্সটা হয়। আপনি যত জোরাজুরি করবেন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি, ধরেন আপনি একটা টিম পাঠালেন, তার বিজনেস হাউস রেট করলেন, এই টিমকে আপনি এক কাপ চাও যদি খাওয়ান, ধরেন অন্য সব বাদ দিলাম, এক কাপ চাও যদি খাওয়ান, এটাও কিন্তু ওনার কষ্টের যোগ হবে এবং এই এক কাপ চায়ের পয়সাও কিন্তু ভোক্তার উপরে চাপ হবে। এখানে যেটা করতে হবে, সিস্টেম অ্যান্ড প্রসেস ঠিক করতে হবে যে উনি কেন এই সুযোগ পাচ্ছেন ইচ্ছা মতো দাম বাড়াতে, বিকজ ওনারা সংখ্যা কম, একসাথে হয়ে যেতে পারেন। আমরা দেখেছি কেন্দ্রীয় ব্যাংক সহ অর্থ পাচার প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত প্রায় সব প্রতিষ্ঠানই একমত যে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে দেশ থেকে প্রচুর অর্থ পাচার হচ্ছে। এই সুযোগ কিভাবে তৈরি হচ্ছে এবং অর্থ পাচার বন্ধে কি পদক্ষেপ আপনাদের আছে কিংবা আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? একটা মেসেজ আমরা এখন দিয়েছি যে ওভার ইনভেস্টিং হলেই এটাকে খুব সিরিয়াসলি দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকেও এখন যখন এলসি খোলা হয়, ওনারাও কিন্তু একটু চেক করে দেখেন আন্তর্জাতিক বাজারে দাম কেমন, কী দামে এলসিটা খোলা হচ্ছে। একইভাবে আমাদের এখানেও তারা দেখে। আর যেটা বললাম, এখন আমরা এই ব্যাপারে অনেকটুকু সতর্ক, যাতে করে এই বিষয়টা যদি আমরা বন্ধ করতে না পারি, যে টাকা পাচারের অনেকগুলো উপায়ের একটা হচ্ছে হুন্ডি, বড় একটা কাজ হুন্ডি, আর একটা হচ্ছে আমাদের এই যেটা বললেন আপনি যে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে চলে যাওয়া। এটা আমরা খুবই শক্তভাবে দেখছি। আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের এনবিআর, আমাদের আরও গভর্নমেন্টের যে রেগুলেটর যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই একসাথে একটা যৌথ টাস্কফোর্সের মাধ্যমে এই কাজটা করে। এটা আশা করি মোটামুটি কমে যাবে। জি, দেশের কাস্টম ব্যবস্থায় কি ধরনের গলদ আপনি দেখছেন কিংবা কোথায় কাজ করার সুযোগ আছে, কোথায় সংস্কার আনার প্রয়োজন বলে আপনি মনে করেন? যে আমরা যদি প্রতিটা কাজকে অটোমেট করতে পারি, আমার ক্লায়েন্টকে যদি আমার কাছে আসতে না হয় এবং আমার সাথে যদি তার কোনো ফিজিক্যাল ইন্টারাকশন না হয়, এইটাই এখন সময়ের দাবি। সারা পৃথিবীতে অন্যান্য রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনগুলো এইভাবেই কাজ করে। কাস্টমস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা শুনতে চাই। কাস্টমস নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা হলো যে সেখানে আমাদের লোকজনের কমপ্লেইন থাকবে না, এটা আমরা জিরোর কাছাকাছি নিয়ে আসব এবং কাস্টমস অফিসারদের মূল বিষয় থাকবে যে তাদের ডেলিভারির মূল বিষয়টাই থাকবে যে ট্রেডকে ফ্যাসিলিটেট করা। এইটাই হচ্ছে মূল জিনিস, ট্রেড ফ্যাসিলিটেশন এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা ওই লক্ষ্যে কাজ করবে। এবং এভরিথিং উই ডু ইন কাস্টমস, এগুলো প্রত্যেকটা জিনিসকে আমরা অটোমেট করব। অনেকগুলো জিনিস যেটা আছে, যেটা বললাম, রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা একটা আলাদা সফটওয়্যার করছি, এটা আমরা ইমপ্লিমেন্ট করব। বন্ড অটোমেশনকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করব। আমাদের পোস্ট ক্লিয়ারেন্স অডিট আছে, এটা এখন কম হয়, এটাকে আরও বাড়াবো যাতে করে আমাদের এই বিষয়গুলো না হয়। আমাদের কোনো ট্যাক্সপেয়ার যদি মনে করে যে আমার এই আমদানি নিয়ে একটু শঙ্কা আছে, একটু অস্বচ্ছতা আছে, আমি আগে থেকে এনবিআর থেকে জেনে নিই। অ্যাডভান্স রুলিং যে সিস্টেম, সেটাকে আরও স্ট্রেংথেন করব। পোর্টকে খালি রাখার জন্য ঢাকা এয়ারপোর্ট, চিটাং এয়ারপোর্ট, বেনাপোল কনজেশন এড়ানোর জন্য আমরা যে অকশনটা চালু করেছি, এটাকে আরও স্ট্রেংথেন করব। অলরেডি শুরু করেছি আমাদের অকশন মডিউল, কিন্তু অকশন হয়। যেটা বললাম অটোমেটেড বন্ড ব্যবস্থা, এটা পুরোপুরি রিয়েল টাইমে অটোমেটেড হবে।
আমরা অলরেডি অনেকগুলো কনসালটেশন করেছি অটোমেটেড বন্ড নিয়ে। আমরা বলেছি একটা সময়ের পর আমরা এখন আর দেই না বন্ড লাইসেন্স কাগজে, সবই আমাদের বন্ডের যে ব্যবস্থাপনার যে সফটওয়্যার আছে সেখানে ঢুকে করতে হয়। আর পুরনো যারা আছে তাদেরকে আমরা একটা সময় দিয়ে দিয়েছি যে আপনারা অনবোর্ড হয়ে যান। ওনাদের যে ডাটাগুলো আছে আমি দেখেছি 30 মিনিট সময় লাগে এগুলো এন্ট্রি দিতে। তো প্রত্যেকে যদি একবার 30 মিনিটে এন্ট্রিগুলো দিয়ে দেন হয়ে যাবে। এরপর থেকে আমরা আর অফলাইনে কোনো কাজকর্ম আমরা করবো না। যেটা আমি আগেও বলেছি, অথরাইজড ইকোনমিক অপারেটর এটা যদি আমরা চালু করতে পারি, আমার বিদেশি বিনিয়োগকারীরা যদি 3টা জিনিস পায়, যে আমি কনফিডেন্স, আমি কমপ্লায়েন্ট, আমি কাস্টম হাউসে কোনো রকমের কোনো ফর্মালিটি ছাড়া স্ট্রেইট আমার প্রিমিসেসে মাল চলে যাবে। এটা যেটা অথরাইজড ইকোনমিক অপারেটর, অলরেডি আমরা 14টাকে লাইসেন্স দিয়েছি, আরও কয়েকটা লাইসেন্সের প্রসেসে আছে। এগুলো যদি আমরা করতে পারি এটা একটা অনেক বড় কাজ হবে। জি, ধন্যবাদ জনাব আব্দুর রহমান খান। সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি এমন একটি সময়ের দায়িত্ব নিয়েছেন যখন আমাদের পুরনো ঘুরে দেওয়া সিস্টেমগুলো বদলে ফেলার একটি বিশাল বড় দাবি কিংবা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটি সংস্কারের জন্য একটি বড় চাপ সৃষ্টি হয়েছে পুরো দেশে। কতখানি চাপ আপনি বোধ করছেন? না, অবশ্যই। আসলে আমাদের জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এর ফলে যে পরিবর্তনটা এসছে, আমি তো মনে করি শুধু ছাত্র জনতা না, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মা বোনেরই বিশাল বড় এক্সপেকটেশন যে এইবার আমরা আমাদের দেশকে আমাদের মতো করে গড়ে নিব। এটা একটা বড় এক্সপেকটেশন, এবং সেটা করতে গেলে আমাদের, বিশেষ করে আমার দিক থেকে, আমাদের রাজস্ব অ্যাডমিনিস্ট্রেশনে একটু তো বড় চ্যালেঞ্জের মধ্যে পড়লামই। একদিকে জনগণের স্বার্থ দেখতে হয়। আপনি এরকম আর পাবেন না যে এত অল্প সময়ে জাতীয় রাজস্ব বোর্ড এত এক্সেমশনের এসআরও দিয়েছে, অথচ আমরা প্রথমেই ঘোষণা দিয়েছি আমরা এখন এক্সেমশন কালচার থেকে বেরিয়ে যাব, আমরা কমাবো না, আমরা এগুলো ধীরে ধীরে বাড়াবো। কিন্তু যেটা বললাম যে জাতীয় স্বার্থে আমরা অনেকগুলো আমদানিতে, সয়াবিনে 2বার, আমাদের চিনিতে 2বার করে ছাড় দিলাম, সব ছাড় দেওয়া হয়ে গেছে। চাল আমদানিতে আমরা ছাড় দিয়েছি, আমরা চিনি আমদানির কথা বললাম, ডিম আমদানি, তারপর আমাদের সয়াবিন তেল আমদানি, তারপর ইভেন খেজুর আমদানি, এগুলো সবগুলোর উপরেই কৃষকদের সুবিধার জন্য কীটনাশক আমদানি, এগুলোর উপর আমরা কর ছাড় দিয়েছি। খুব রিসেন্টলি আপনারা দেখবেন যে মেট্রো রেলের যে টিকিট, সেখানেও আমরা ভিএটিটা প্রত্যাহার করে নিয়েছি। তো এর মানে হলো আমরা চাচ্ছি যে আমাদের সাধারণ জনগণের যে আশা, যে আমাদের স্বার্থে আমাদের সরকার ব্যবস্থাগুলো নেবে, জনগণের স্বার্থে। আমাদের দেশে কিন্তু ব্যাংকগুলো মোটামুটি একটা বড় অঙ্কের ট্যাক্স রেগুলার দিত। আমাদের টোটাল ট্যাক্স কালেকশনের ইনকাম ট্যাক্সের একটা বিগ চাঙ্ক, যেমন ভিটির একটা বিগ চাঙ্ক আসে টোবাকো থেকে, তেমনি ইনকাম ট্যাক্সের একটা বিগ চাঙ্ক কিন্তু ব্যাংকগুলো থেকে আসে। এখানে একটা বড় হিকাপ হয়েছে, তারা নিজেদের ট্যাক্সও দিতে পারছে না, এমনকি সেখান থেকে আমার ক্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা, তাদের ট্যাক্সগুলো আমি এনক্যাশ করতে পারছি না। এবং এটা নিশ্চিত থাকেন যে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত ঠান্ডা মাথায়, এবং যেটা সবচেয়ে ভালো হয় দেশের জন্য, ইকোনমির জন্য, সেভাবে এগোচ্ছে। এখানে এখন আর কাউকে খাতির করা, কাউকে রক্ষা করার কোনো উদ্দেশ্য নেই। ব্রডার অবজেক্টিভ হচ্ছে দেশকে বাঁচানো, ওই উদ্দেশ্যেই কাজ হচ্ছে। এটা মোটামুটি নিশ্চিত। আর আমার এন্ড থেকে যেটা হয়েছে, এই যে এতগুলো ছাড় দিলাম, আমার রাজস্ব কমে গেল, আবার জন আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে চাই এবং তাদের জন আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করতে চাই, তাহলে আমার শিক্ষা ঠিক করতে হবে, স্বাস্থ্য ঠিক করতে হবে, এইসব জায়গায় বিনিয়োগ কমানো যাবে না, ফলে আমার রাজস্বও লাগবে। এই জন্য আমরা মাঝপথে, যেটা হওয়ার কথা না, কিন্তু যেহেতু দেশের পরিস্থিতি ভিন্ন, আমরা টোটালি একটা ভিন্ন পরিস্থিতিতে এসেছি। আমি আপনার মাধ্যমে আমাদের সম্মানিত করদাতাগণকে বলছি, যেটা আমাদের 18 কোটির একটা পরিবার, আমাদের সবাইকে আমাদের সাধ্য অনুযায়ী কর দিয়ে এই পরিবারকে চালাতে হবে। এবং এই পরিবার যেহেতু একটা বিশেষ সংকটে পড়েছে, সেই জন্যই কিন্তু আমরা নিয়ম নীতি গ্রামারের বাইরে গিয়েও বছরের মাঝখানে অর্ডিন্যান্স করে আপনাদের কিছু কষ্ট দিয়েছি। আবার আপনাদের বক্তব্য শুনে আমরা যেখানে যেখানে রিমিশন দেওয়ার সুযোগ আছে সেখানে সেখানে রিমিশন দিয়েছি। এগুলো ধীরে ধীরে আমরা ঠিক করে নেব, কিন্তু যা কিছু করা হয়েছে এটা দেশের স্বার্থে করা হয়েছে, এটুকু আপনারা নিশ্চিত থাকেন। ধন্যবাদ আপনাকে জনাব আব্দুর রহমান খান। রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ খাতের সংস্কারে কি উদ্যোগ, মানে সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গায় আপনি সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? না, আমাদের বড় উদ্যোগটা হচ্ছে আইন। আমাদের আইনগুলো, বিশেষ করে ভ্যাট আইন এবং ট্যাক্স আইন, আমি গত কয়েকদিনও বলেছিলাম আপনার মাধ্যমে, পুরো ব্যবসায়ী
আমাদের বন্ধুদেরকে, সম্মানিত করদাতাদেরকে আমি মেসেজটা দিতে চাই যে আমরা এখন যেভাবে ভ্যাটের রেট ইম্পোজ করি এবং যেটা আরোপ করি, এটা কিন্তু সম্পূর্ণ অবৈজ্ঞানিক। ভ্যাটের যে আমি যখন 91 সালে যখন ভ্যাট ইন্ট্রোডিউস হয়, তখন আমি ইউনিভার্সিটির ছাত্র শেষের দিকে, তো প্রতিটা প্রোগ্রামে আমি যেতাম। ভ্যাটের একটা বিউটি ছিল যে এটা বিভিন্ন স্টেজে সবার কাছ থেকে, যত স্টেজে কোনো একটা র মেটেরিয়াল থেকে ফিনিশড প্রোডাক্ট কনজিউমারের কাছে যাবে, এখানে যদি 4টা বা 5টা যদি পক্ষ জড়িত থাকে, প্রত্যেকটা পক্ষই ভ্যাট দেবে 15%, প্রত্যেকেই 15% সিঙ্গেল রেটে দেবে। কিন্তু উনি যেটা কিনলেন তার উপরে রিবেট পাবেন। তার মানে হলো এটা একটা অ্যাকাউন্টিং বেস সিস্টেম হবে, প্রত্যেকেই ডকুমেন্ট রাখবে, উনি কত টাকা দিয়ে কিনলেন ডকুমেন্টটা নেবেন, না নিলে উনি যখন 15% ভ্যাট দিবেন তখন উনি যেটা দিলেন আগে ওটার ক্রেডিট পাবেন না। ফলে উনি বাধ্য করবেন ওনার বিক্রেতাকে, আপনি আমাকে ভ্যাটের চালান দেন। এটা যদি আমরা করতাম, যেমন ধরেন এই মুহূর্তে আমরা এই সর্বশেষ 5%-এর জায়গায় আমরা 7.5% করলাম ট্রেড ভ্যাট। 7.5% যদি আমি ট্রেড ভ্যাট করি, স্বাভাবিকভাবে মনে হচ্ছে 50% ভ্যালু এডিশন। জি, এটা তো হওয়ার কথা না, কিন্তু এগুলো করতে হলো কেন? যদি আমার ট্যাক্স পেয়ার বলতো যে না আমি 15% দিব, 7.5 দিব না, 5 দিব না, 3 দিব না, তাহলে উনি 15% ফাইনাল প্রোডাক্টের উপরে ভ্যাট দিবেন, আর উনি হয়তো তার আগে যেটা কিনলেন তার উপরে যে 15% উনি ক্রেডিট নিলেন, তাতে আলটিমেটলি কিন্তু ভ্যাটের রেট ইভেন লেস দেন 1% হয়ে যায়। এই বাস্তব জিনিসটার প্রয়োগ আমরা দুইবারই ফেল করেছি। 91 সালের আইনকে আমরা ডিস্টর্ট করতে 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 12তে এসে নতুন আইন করলাম। 12তে এসেও আমাদের ব্যবসায়ী সমাজ এটাকে মেনে নিলেন না, যে কারণে আবার অনেকগুলো কম্প্রোমাইজ ফর্মুলা করে আমরা 19-এটাকে ইমপ্লিমেন্ট করলাম। এগেইন আমরা মাল্টিপল ভিটি রেটে চলে গেলাম। ভ্যাটের রেট প্রয়োজনে আর একটু রেশনালাইজ করে, যেমন ভারতে ভ্যাটের রেট আছে 18%, বাংলাদেশে 15%, ইভেন অন্যান্য দেশে ভ্যাটের রেট কিন্তু এর চেয়ে কম না। আমি মনে করি ভ্যাটের রেট প্রয়োজনে আমাদের সবার সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে কিছু কমিয়ে হলেও এটা যদি আমরা ইউনিফর্ম ভ্যাট রেট চালু করতে পারতাম, তাহলে এর যে ইন্ট্রিনসিক শক্তি, যে একজন আরেকজনকে বাধ্য করবে দেওয়ার জন্য, ফলে কেউ ফাঁকি দিতে পারবে না। একই কথা ভ্যাটের জন্য। জি, বহু বছর ধরেই রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হচ্ছে না। এবারও কাস্টমস খাতে চলতি অর্থ বছরের প্রথমার্ধে প্রায় 12,000 কোটি টাকা কম আদায় হয়েছে। এর কারণটা কি, কেন এরকম হচ্ছে? এর বড় কারণ হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রাটা বাস্তবসম্মত না। আমরা আমাদের গত 15 বছরের যদি আপনি কালেকশন গ্রোথ দেখেন, এটা অ্যারাউন্ড 12-12.5%, কিন্তু আমাদেরকে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে যে বাজেটটা দেওয়া হয় এটা প্রায় 40%। এটা যখন আমরা 3 জায়গায় ভাগ করি তখন এই অবাস্তব গ্রোথটা দেওয়া হয়। আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিতেও কোনো রেভিনিউ ফোরকাস্টিং, আমরা যেটাকে মডেল বলি, যে এই মডেলের মাধ্যমে সারা পৃথিবী ঠিক করে যে তার আগামী বছর কী পরিমাণ টাকা আদায় হতে পারে এবং আয় অনুযায়ী আমরা ব্যয় ঠিক করব। বাট রাষ্ট্র সব দেশেই নানা কারণে ব্যয়টাকে আগে ঠিক করে, দেন এই চাপটা পুরোপুরি আমাদের উপর দিয়ে দেয়। যদিও আলোচনায় আমাদের বিষয়টি চলে এসছে, তারপরে বছরের মাঝামাঝি প্রায় শতাধিক পণ্যের উপরে শুল্ক বাড়ানোর বিষয়টি, যেটাকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে, সেটা কেন করতে বাধ্য হলেন আপনারা? টোটালি একটা ভিন্ন রকম পরিস্থিতি। আমার অনেকগুলো জায়গা থেকে টাকা আদায় বন্ধ হয়ে গেল। আমার জুলাই আগস্টের একটা বড়, ওই সময় ভিএটির একটা হয়েছে, তারপরে একটা বড় গ্রুপ অফ বিজনেস, তারা একরকম আউট অফ বিজনেস বলা যায়, তাদের থেকে আমরা যে ট্যাক্সটা পেতাম সেটা পাচ্ছি না। আবার আমার যে রাষ্ট্রের জন আকাঙ্ক্ষা, যেটা যে আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার ইনফ্রাস্ট্রাকচার, এগুলোকে যদি আমি টোটালি গুটিয়ে নিই, তাহলে আবার ইকোনমি শিরিং করবে এবং জনগণ যে বিষয়টা চাচ্ছে উপকৃত হতে, সেটা থেকে বঞ্চিত হবে। ফলে আবার ঋণের বোঝা আমাদের এত বড় হয়ে গেছে, আমরা 52 বছর ধরে ডেফিসিট বাজেট করছি। ঋণ করা মানেই হলো এই ঋণের বোঝাটা আপনি নেক্সট জেনারেশনের উপর চাপিয়ে দেওয়া। এটা কিন্তু আনএথিক্যাল। আমরা ব্যক্তিগতভাবে চাই আমার সন্তানের জন্য আরও ভালো থাকে। জাতি হিসেবে আমাকে একই জিনিস চাইতে হবে, যে আমার পরবর্তী জেনারেশনের উপর আমি ঋণের বোঝা কমিয়ে যাব। এটাই হওয়া উচিত আমাদের, যারা আমরা দেশ চালাই, আমাদের ব্রত। জি, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। আপনার কাছে শেষ প্রশ্ন, এবারের কাস্টমস দিবস উপলক্ষে দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য আপনার যদি কোনো বিশেষ বার্তা থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনি দিতে চান। আমার বিশেষ বার্তা হলো যে আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে কাজ করতে যদি কোনো অসুবিধা হয়, এগুলো আমাদেরকে ফর্মালি আপনারা রিপোর্ট করেন। আমাদের গভর্নমেন্টের একটা অভিযোগ দেওয়ার একটা সিস্টেম আছে, এটাকে আমরা বলি জিআরএস, গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম।
এই গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেমে আপনারা চাইলে আপনারা যেই সমস্যাগুলোর মধ্যে পড়েন, আপনাদের সাথে যে আনএক্সপেক্টেড ডিলিংসগুলো হয়, সেগুলো যদি আপনারা আমাদের কাছে রিপোর্ট করেন, আমরা শক্ত অ্যাকশন নেব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা আমাদের ইম্পোর্টার এবং এক্সপোর্টার, আমি আপনাদেরকে মানে অনুরোধ করব যে আপনারা সঠিক ডিক্লারেশনটা দিবেন, এক্স্যাক্টলি যা হয় তাই। যদি আপনাদের সঠিক ডিক্লারেশন দিতে কোনো সমস্যা হয়, কোনো এইচএস কোড বদলানোর প্রয়োজন হয়, কোনো আইন বদলানোর প্রয়োজন হয়, আপনারা অকপটে আমাদের কাছে আসেন, বলেন। কিন্তু আপনাদের সমস্যাকে মানে দূর করার জন্য আপনারা যদি মিথ্যা ঘোষণার আশ্রয় নেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে আপনাদেরকে সহযোগিতা করা খুবই কঠিন হবে। আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে কোনো মিস ডিক্লেয়ার করবেন না, নিষিদ্ধ কোনো পণ্য আনবেন না। দ্রুততম সময়ের মধ্যে আমরা আপনাদেরকে সার্ভ করার চেষ্টা করব। এটাই আমাদের সম্মানিত করদাতাদের প্রতি আমার মেসেজ। ধন্যবাদ আপনাকে আমাদের আজকে আলোচনায় অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যেমনটা জানালেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সেবার মান উন্নত করে বাণিজ্য বান্ধব একটি ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করছে এনবিআর। দেশের কাস্টমস খাতে এখনো নানান সীমাবদ্ধতা রয়েছে, এখনো পুরো ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় আসেনি, এখনো ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েসের মতো ঘটনা ঘটছে। স্বচ্ছতা ও যৌক্তিক মনিটরিং বাড়িয়ে এসব ঘটনা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। রাজস্ব খাতে পর্যাপ্ত জনবল নিয়োগ দিতে হবে, সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে। পুরো রাজস্ব খাতে সংস্কার আনতে হবে। নিয়মিত খাতে কর বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। করযোগ্য নতুন নতুন খাত চিহ্নিত করে করের আওতায় আনতে হবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই, তবে এটা যেন জনভোগান্তি বাড়িয়ে না দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।